কিন্তু আমরা যে আজকে এখানে কাজ করছি বা কাজ করতে পারছি বা দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমাদের সামনে এনে দিয়েছে জুলাইয়ের শহীদরা। এবং এর আগে গত 16-17 বছর যারা গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছে, প্রাণ হারিয়েছে, কেউ অনেকে গুম হয়েছে, তারা প্রত্যেকে, এবং আমি তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। এবারের আন্দোলনের আপনারা যদি একটা গুণগত বা একটা চরিত্রের পরিবর্তন যদি দেখি, আমরা কয়েকটা পরিবর্তন। প্রথম পরিবর্তন হচ্ছে নারীদের অংশগ্রহণ। আমার মনে পড়ে না এর আগে নারীরা ফ্রন্ট লাইনে এত অংশগ্রহণ করেছে আমি দেখিনি। এটা একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে। আরেকটা পরিবর্তন হচ্ছে গ্রাফিতি। আন্দোলনে যে গ্রাফিতি একটা টুল হয়ে উঠতে পারে, এটা আমরা এর আগে দেখিনি। এই যে আমাদের নতুন বাংলাদেশের নতুন সৃজনশীলতা নতুন আন্দোলনে যুক্ত হয়েছে, এটাও আমাদেরকে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে দিয়েছে বলে আমার ধারণা। এবারের আন্দোলনে কবিতা, গ্রাফিতি এগুলো খুবই কি বলে কার্যকরভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। অর্থাৎ আমরা শিল্পের শক্তির কাছে আবারও ফিরে গেছি এবং শিল্পই আমাদেরকে আবার শক্তি দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এখন যখন আমরা ফ্যাসিস্টকে তাড়ানোর কথা বলছি, তখন আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলতে হবে। গতকালকে আমি ঠিক বিভিন্ন পত্রিকার রিপোর্টে দেখেছি, বিভিন্ন ফেসবুক পোস্টে দেখেছি একটা সংবাদ যেটা এক ধরনের ভুল বোঝাবুঝির তৈরি করছে। সেই সংবাদটা হচ্ছে এরকম যে কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগামীবার দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নাই। আমাদের সরকার স্পষ্ট বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতাতে, এবং সেটা যদি আমাকেও গালমন্দ করে এতে কিছু যায় আসে না। আর বই প্রকাশ আমরা সেন্সর করবো, এটা তো হতেই পারে না, এটা অবিশ্বাস্য। ফলে আমি এই ভুল বোঝাবুঝিটা এখানেই দূর করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোনো পরিকল্পনা নেই। এটা একটা ভুল তথ্য। এটা ওই পুলিশ অফিসার যদি বলে থাকেন, এটা উনি ওনার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন, এটার সঙ্গে আমরা একমত নই, এবং আমরা কোনো ধরনের বইয়ের সেন্সরশিপ বা কোনো মত প্রকাশের সেন্সরশিপে বিশ্বাস করি না। বাংলা একাডেমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা তাদের মতো করেই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেল স্বায়ত্তশাসনের সুযোগের অপব্যবহার করে ফ্যাসিবাদের দোসররাও এখানে ঢুকে গেছে। এবং পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক অভিযোগ দেখেছি, বলা হয়েছে যে বিশেষ কিছু কিছু মানুষ তাদের পছন্দের প্রতিফলন এখানে ঘটিয়েছেন। এই সমালোচনাগুলো যখন ওঠে, তখন অবশ্যই মন্ত্রণালয় থেকে আমাদের দায়িত্ব হয় বাংলা একাডেমিকে জিজ্ঞেস করা যে এটা আসলে কি হয়েছে, এটা যেন তারা একটু খতিয়ে দেখে। তারপর বাংলা একাডেমি পুরস্কার কমিটির আরেকটি সভা আহ্বান করে। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে তারা পুরস্কারটা স্থগিত করবে। স্থগিত করে তারা দেখবে যে এই পুরস্কারের মধ্যে কেন ঝামেলাটা হয়েছে। ওই স্থগিত করার সিদ্ধান্তটা আমাকে যখন বাংলা একাডেমির ডিজি মহোদয় হোয়াটসঅ্যাপে জানান, আমি এটা জনগুরুত্বপূর্ণ বিধায় আমার ফেসবুকে পোস্ট করে জানাই। তার মানে এই না যে আমি সিদ্ধান্ত দিয়েছি এটা স্থগিত করা হোক। এই একাডেমির পুরস্কার কে পাবে না পাবে তার মধ্যে আমার রুচির কোনো ছাপ নেই এবং তার কোনো প্রভাবও নেই। ফলে আমরা দেখলাম যে এই একাডেমিটা একটা বিশেষ মতাদর্শের মানুষের আখড়ায় পরিণত হয়েছে, এবং এর পুরস্কার প্রদানের প্রক্রিয়ার মধ্যে একটা বড় গোলমাল বলা হলো যে এই 30 জন ফেলো নমিনেট করবে এবং নমিনেশনের খামগুলো খোলা হবে পুরস্কার কমিটি মিটিংয়ে। যদি আমি উড়িয়ে দিতে পারি না যে এই অনুমানগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই নমিনেশনের মধ্যে এই দুর্নীতিটা হয়েছে, অর্থাৎ ফেলোদের মধ্যেই কেউ কেউ হয়তো প্রভাবিত করেছে কাউকে যে কার কার নাম মনোনয়ন করবে। ম্যানিপুলেটেড হয়েছে, এটা অভিযোগ হয়েছে, আমি এটাকে উড়িয়ে দিতে পারছি না, এটা আরও তদন্ত করলে জানা যাবে। এখন অদ্ভুত ব্যবস্থাটা হচ্ছে এই যে ওই সভায় খামগুলো খোলা হবে, খোলার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুরস্কার ঘোষণা করতে হবে।
এখন দেখেন, পুরস্কার কমিটিতে 7-8 জন লোক থাকে, তাদের সব লেখকের সব বই নাও পড়া থাকতে পারে। এই পুরস্কার কমিটিরই এই তথ্য নিশ্চিত করে আমি বলতে পারি, একজন সদস্য ওখানে পুরস্কারপ্রাপ্ত যে 2 জনকে নিয়ে তুমুল বিতর্ক হয়েছে, যারা ছড়ার নামে রাজনৈতিক প্রোপাগান্ডা লিখেছেন, তাদের বইগুলো একটু পড়তে চেয়েছেন। বলেছেন, দেখেন আমরা তো ওনাদের লেখা পড়িনি, বইটা কি আমার একটা বই দেওয়া যায়, আমি একটু পড়ে দেখতে চাই। তাদেরকে বলা হয়েছে, না, এটা তো নিয়ম নাই, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ঘোষণা করতে হবে। অর্থাৎ উনি কি লিখেছেন সেটা না জেনেই ওনার নাম পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর চেয়ে ফল্টি কোনো পুরস্কার হতে পারে কিনা আমার জানা নাই। ফলে আমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমি বলেছি যে এটা বাংলা একাডেমি, এর পরিচালন প্রক্রিয়া, এর নীতিমালা, কারা এর ফেলো, কারা এর সাধারণ সদস্য, এটার স্বায়ত্তশাসন অল রাইট, কিন্তু স্বায়ত্তশাসনের আড়ালে দুর্নীতি করার সুযোগ হয় কিনা, এটার অ্যাকাউন্টেবিলিটি কী হবে, এর সমস্ত কিছু, এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কীভাবে আসবে, ওই ফেলো 30 জন ফেলোর আখড়ার মধ্যে যেন এটা বন্দি না থাকে, এইটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব। এবং সেখানে বাংলাদেশের নানান মত পথের কোনো একটা নির্দিষ্ট কোটারি না, সব বুদ্ধিজীবী, লেখক, গবেষকদের অংশগ্রহণে আমরা একটা ইনক্লুসিভ সংস্কার কমিটি করব। সেই সংস্কার কমিটি আমরা বিশ্বাস করতে চাই আমাদের সরকার যতদিন দায়িত্বে আছে তার মধ্যেই রিপোর্টটা দিবে, এবং তার আলোকে আমরা বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে পারবো, যাতে বাংলা একাডেমি একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়। এটা একটা স্থবির প্রতিষ্ঠান হয়ে আছে এখন, এটা আমাদের জন্য আনন্দের না, এটা আমাদের জাতির মননের প্রতীক হওয়ার কথা ছিল। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আমাদের তরুণ চিন্তা যারা করে তাদের কারোর সঙ্গে বাংলা একাডেমির যোগাযোগ নাই। আমি নাম ধরেই বলতে পারি, ব্রাত্য রায়, সুমন রহমান, মাহবুব মোর্শেদ, রিফাত হাসান, আরও এমনকি বাংলা একাডেমির ডিজি মোহাম্মদ আজম, এরা কেউই বাংলা একাডেমির সাধারণ সদস্য না। তার মানে বুঝতে পারেন যে এই একাডেমির সঙ্গে নতুন চিন্তার কোনো যোগাযোগ ঘটবার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এই জিনিসগুলো আমি বিশ্বাস করি সংস্কার কমিটি দূর করবে। 2018 ইলেকশনে এসে আমি বুঝলাম যে গদি আঁকড়ে থাকলে এমন অবস্থা হয় যে, আচ্ছা আমি শানে নজরুলটা আগে না বলি, আগে কবিতাটা বলি। কবিতাটা হচ্ছে সহিস ঘোড়ায়, কবিতার নাম গদি, আর কবিতা হচ্ছে সহিস ঘোড়ায় চড়া শেখালে যদি, নামা কেন শেখালে না। গত ফ্যাসিস্ট সরকারকে দেখে আমার মনে হয়েছে ওরা ওদের নামার রাস্তা সব এমনভাবে বন্ধ করেছে, আর খুঁজে পাচ্ছে না কোন দিক দিয়ে নামবে। অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম। আপনি যখন জনগণের ভোট অথবা ভোট ছাড়া যেভাবে আসেন ক্ষমতায়, আপনার নামার রাস্তা যদি আপনি খোলা রাখতে না পারেন, এবং আপনি যদি এমন অপকর্ম করে ফেলেন যে আপনি ভয় পেতে থাকেন নামলে মানুষ আপনাকে শেষ করে ফেলবে, তাহলে বুঝতে হবে আপনি রাজনীতি ভুল করেছেন। তো আমি আশা করি আমাদের ভবিষ্যতে গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হয়ে যেই রাজনীতিবিদ ভাই বোনেরা ক্ষমতা আসবেন, তারা আর এই ভুলটা করবেন না।